আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ব্রাজিলের সাপোর্টাররা খেলা দেখার জন্য বিরতি দিব, টেনশন নিও না। আপাতত ক্লাস করো মনোযোগ দিয়ে, মানে খেলাধুলা নিয়ে চিন্তা করো না। আপাতত ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, সবার আগে তোমরা একটু আমায় কমেন্ট করে জানাও তো আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না। অনেকদিন পরে লাইভ ক্লাস নিচ্ছি তো বুঝতে পারতেছি না যে কথা মুখ দিয়ে বের হচ্ছে নাকি হুদাই মনে মনে কথা বলতেছি। মোটামুটি 250 জন মতো আসো। যে 250 জন মতো আসো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমি ততক্ষণ একটু ক্লাসে শেয়ার করে দিই। যে 250 জন মতো আসো একটু কাইন্ডলি তাড়াতাড়ি রেসপন্স করো সবাই। সবাই একটু আমাকে কমেন্টে দ্রুত জানিয়ে দাও যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কি না। আর আজকে যে শুধুমাত্র যে এমসিকিউ পড়াবো এমনটা না, সিকিউও পড়াবো তোমাদের। অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এইটাই হচ্ছে তুমি যাতে করে A+ পাও। আসলে A+ পাও কি, কেউ যদি এই বই যদি একবার পড়ে, একবার পড়ার পরে যদি বলে যে ভাই আমি A+ পাবো না এই সাবজেক্টে, এরকম যদি কেউ থাকে তাহলে তার ছাত্রত্ব বাতিল করা দরকার, অন্তত কমার্স থেকে। কারণ আমি ব্যক্তিগতভাবে যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমি জানি কোন সাবজেক্ট কতটা কঠিন। এই বিষয়ে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নাই যে ভাই আপনি কবে পড়ছেন না পড়ছেন আপনি জানেন কি না, আদৌ হেভি কঠিন বা অনেক এই সে হ্যান ত্যান টাইপের। তো তুমি যদি ক্লাস 9-10-এর দিকে ফেরত যাও, তো 9-10-এর দিকে ইসলাম শিক্ষার মধ্যে যেরকম মনে করে আমরা হাদিস বানাইতাম, যদি দেখা যাচ্ছে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যদি কোনো কিছু কমন না পড়ে তাহলে লিখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একটা হাদিস লাগাই দিতাম। জানি এটা গুনার কাজ, কিন্তু দেখা যাচ্ছে একটা বানাই বুনায় 2-3 পৃষ্ঠা লিখতাম। এই জন্য ইসলাম শিক্ষায় A+ কখনো মিস যাইতো না। তো এই সাবজেক্টটা হচ্ছে অনেকটা এরকম ব্যবসা সংগঠনের ব্যবস্থা। আমি তোমাকে সিকিউ দেখাই দিবনি, একেবারে মূল বই থেকে তোমাকে দেখাই দিবনি কোন জায়গা থেকে কি কি কোশ্চিন আসবে। মনে করো যে কোশ্চিন আমি কালকে কি আসবে সেটা তোমাকে আমি এখন দেখাই দেবো, যে ভাই কালকে এই কোশ্চিন আসবে এই জায়গা থেকে আসবে, যদি আমার উপরে ভরসা থাকে তাহলে। অতএব হচ্ছে মানে এই সাবজেক্টে A+ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে ভাই A+ পাবো কি না, কি হবে না, এগুলো নিয়ে চিন্তা করো না। এই সাবজেক্টে A+ ধরে রাখো। আর যারা ব্রাজিলের সাপোর্টার রিল্যাক্সে খেলা দেখতে পারবে, আমিও ব্রাজিলের সাপোর্টার আজকের জন্য, সে খেলা দেখবো যেহেতু, অতএব হচ্ছে এগুলো নিয়ে টেনশন নিও না। আর আরও যারা বেশি একটু টেনশন আছে এই সাবজেক্ট নিয়ে যে ভাই সেই শেষ সময়ে যদি ক্লাস করি তাহলে আমি মানে নিজে পড়বো কখন, আগামীকালকে পরীক্ষা রিভিশন দিব কখন। আরে বাপুরে, তুমি যদি এত ট্যালেন্টেড স্টুডেন্ট হও, এত মেধাবী স্টুডেন্ট হও, এত ভালো স্টুডেন্ট হও যে তুমি পরীক্ষার আগের রাতে ক্লাস করবে না, তুমি নিজের পড়া নিয়ে টেনশন করতেছো, এতদিন পড়নি কেন? এতদিন যে গ্যাপ ছিল, পরীক্ষার আগে তো 4-5 দিন গ্যাপ ছিল, পাশাপাশি 4-5 বছর ধরে পড়তেছো ইন্টারমিডিয়েটে, মানে তোমরা তো আদু ভাই হয়ে গেছো। তো এই 4-5 বছর ধরে তুমি করলেটা কি? এই 4 বছর ধরে তোমার কোনো টেনশন নাই, এই 4 ঘন্টা ধরে তোমার টেনশন যে ভাই ক্লাস কখন নেবেন, কি করবেন, সাজেশন দেন, নিজে নিজে পড়ে নিবো। নিজে নিজে পড়বে তো তোমার তো গাইড দেওয়াই আছে, তুমি গাইড দেখে নিজে নিজে পড়বে। তোমার হাতে বই আছে, বই তো সেই 2 বছর আগে কিনছো, বই তো পুরনো হয়ে গেছে, একেবারে বই তো ছিঁড়ে গেছে বই, ওই বই তো কোনোদিন খুলে দেখোনি। আমার লাইভ ক্লাস হলে যত তাড়াহুড়া যে ভাই তাড়াতাড়ি শেষ করেন, এই করে দেন ওই করে দেন। আরে সিরিয়াস স্টুডেন্ট। বিকালে 4টা ক্লাস একটা বিষয় করেছি, মানে কমেন্ট সেকশন আর ইনবক্সের মধ্যে মহা। আচ্ছা, তো মোটামুটি আমাদের 450 স্টুডেন্ট চলে আসে, যার থাকা সে থাকবে, যার থাকার ইচ্ছা নেই সে থাকবে না, ধরে বাদে নিয়ে আসার দরকার নাই। যার নিজের পড়ালেখা নিয়ে চিন্তা আছে সে থাকবে, আর যার অন্যের পড়ালেখা নিয়ে চিন্তা তার থাকার দরকার নাই। তো এখন বাজে মোটামুটি হচ্ছে 7:57। তো আমরা ক্লাসটা শুরু করি হচ্ছে পুরাপুরি 8টায়। ক্লাস শুরু করব হচ্ছে একেবারে রাত 8টায়। এটার মধ্যে কি করতে হবে বলো তো, যারা আমার রেগুলার ক্লাস করো তোমরা জানো যে এই 2-3 মিনিটের মধ্যে তোমাদের এই ক্লাসটা তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে, অথবা তাদেরকে মেনশন করে ক্লাসের মধ্যে ধরে নিয়ে আসতে হবে। এই কাজটা দ্রুত করতে হবে 2 মিনিটের মধ্যে, কারণ 2 মিনিট পরে আমাদের ক্লাস শুরু হবে। আর এখানে যদিও বা দেওয়া আছে তোমার মনে করো যে সিকিউ এমসিকিউ, কিন্তু এটার মনে করো যে তোমার দুইটাই হবে, মানে কি বলে যে সিকিউ এমসিকিউ সবই হবে এখান থেকে।
মনোবিজ্ঞান ক্লাস হবে, কিন্তু এটা হচ্ছে মনোবিজ্ঞানের ক্লাস না, তো ওইটা নিয়ে কমেন্ট করো না, ওই রিলেটেড, এই সাবজেক্ট রিলেটেড কমেন্ট করো। পৌরনীতির পিডিএফ পোস্ট করতেছে, দিবে একটু পরে। ও পৌরনীতির পিডিএফ তো পোস্ট করে দিছে অলরেডি, গ্রুপে দেখো পাবে, ওইটার জন্য এটা না, ঠিক আছে। তো সবাই একটু দ্রুত 2 মিনিটের মধ্যে প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করে দাও এই ক্লাসে, আর সবার কাছে ক্লাসটা শেয়ার করে দাও। আমি আমার এই নুরানি চেহারা নিয়ে ক্লাসেই থাকবো, কোথাও যাব না, আমার চেহারার দিকে তাকাই থাকে লাভ নাই। অতএব তাড়াতাড়ি দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও, দ্রুত দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি। ক্লাসটা সবাই শেয়ার করে দাও, সরাসরি শেয়ার অপশন পাবে না, লিঙ্ক কপি করে শেয়ার করতে হবে। তারপরে যদি না পারো অন্তত বন্ধুদেরকে মেনশন করো এই ক্লাসে। তারপরে যদি না পারো কচুর কাছে ফাঁসি দাও, যাও। মজা করছি, সিরিয়াসলি নিয়ে না। যাই হোক, মেনশন দাও দ্রুত দ্রুত দ্রুত, আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে একটু মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি বাচ্চারা, তাড়াতাড়ি, এত দেরি করলে হয়? তোরা ভাই আমার গ্রুপের লোক, কমার্সের লোক হয়ে তোরা যদি আমার কথা না শুনিস, এটা আমার গ্রুপের মান ইজ্জতের ব্যাপার। দেখা যাচ্ছে ক্লাস হচ্ছে 500 জন স্টুডেন্ট পড়তেছে না, আল্লাহ রে এই মুখ আমি কই দেখাবো। সায়েন্সের স্টুডেন্ট আজকে ক্লাস হলো একটু আগে, পৌরনীতির ক্লাসে 800 স্টুডেন্ট ক্লাস করতেছে, আর ব্যবসা সংগঠনের ক্লাসে 500 স্টুডেন্ট ক্লাস করে না, তাও আবার আমি ক্লাস করাচ্ছি। এই মুখ নিয়ে আমি কই যাব? আমার তো ইচ্ছা করতেছে এখনই আমি দৌড়ে যাই লাভ দেই পুকুরে। হায় 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 আল্লাহ, হয় তুমি এদেরকে ইমান দাও অথবা আমাকে একটা বিমান দাও, আমি নিজে উঠে যাই উপরে, আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমি আর নাই এদের মধ্যে। কেউ শেয়ার করে না ক্লাসটা, হারে। 4টা বেজে গেছে, ক্লাস শুরু করি। আমাদের যারা কমার্সের স্টুডেন্ট, আমাদের লজ্জা সরম এমনিতেই কম। দেখা যাচ্ছে আমরা অ্যাকাউন্টিংয়ে ম্যাথ মিলাইতে পারি না, তারপরও খিলখিল করে হাসি পরীক্ষার হলে। দেখা যাচ্ছে যে আমাদের ধার দিয়ে ধার নিয়ে এগুলো করে অভ্যেস, অনিশ্চিত হিসাব মিলায় আমাদের অভ্যেস। অতএব দেখা যাচ্ছে যে আমাদের লজ্জা সরম তেমন একটা নাই কমার্সের স্টুডেন্ট, মানে কমার্সের স্টুডেন্টের যারা, আমরা 2 দেউলিয়া হয়ে যাই, মানুষদেরকে দেউলিয়া বানাইতে ভালোবাসি অ্যাকাউন্টিংয়ে। তো বিষয়টা আছে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমার কোনো কথা কেউ কলজার ভিতরে নেবে না, আমি মজা করেই কথাগুলো বলি ভাই বোন হিসেবে। যাই হোক, কে কী ভাবলো আমাকে এটা আমি জানি না, তো এগুলো ফাজলাম হিসেবে ধরো। ওরে বাপুরে 600 স্টুডেন্ট হয়ে গেছে, যাক ক্লাস শুরু করি, নাহলে আবার এগুলো চলে যাবে, বলবে যে ভাই মজা করতেছে শুধু। আচ্ছা, তো MCQ করার আগে তো আমাকে সিকিউ সম্পর্কে জানতে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কি করতে হবে, তাই না? এক একজন এক এক স্যারের বই পড়ে, অধিকাংশ স্টুডেন্ট বাংলাদেশে খালেকুজ্জামান স্যারের বই পড়ে, অনেকে অন্যান্য টিচারদের বই পড়তে পারে, তবে প্রত্যেকটা বইয়ের থিম একই জিনিস। কি থিম সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এটা হচ্ছে তোমাদের মূল বই। আচ্ছা, এটা হচ্ছে রুবায়েত হোসেন স্যারের, এই বইটাও অনেকে পড়ে, মানে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে যেই তোমার হচ্ছে রুবায়েত হোসেন স্যারের যে বই, এই বইটা অনেকে পড়ে। তুমি যেই স্যারের বই পড়ো না কেন, খালেকুজ্জামান স্যারের পড়ো বা রুবায়েত হোসেন স্যারের বই পড়ো বা অন্য কারো বই পড়ো, তুমি যেই স্যারের বই পড়ো সব বই প্রায় সেম, এমনটা যে ওই বইয়ের সাথে এই বইয়ের মিল নেই, আলাদা আলাদা এরকম না, প্রত্যেকটা বই একই। তো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসের মধ্যে আছে টোটাল হচ্ছে 60টা অধ্যায়, 1 থেকে 6 অধ্যায়, আর হচ্ছে 12তম অধ্যায়, টোটাল হচ্ছে 60টা অধ্যায়। আচ্ছা, এই যে সূচিপত্র, আচ্ছা লেখা কি বুঝতে পারতেছো? সূচিপত্র বাচ্চারা বলো একটু, লেখা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমাকে বলছি একটু কমেন্টে রিপ্লাই দাও, বুঝতে পারছো লেখাগুলা? ক্লাসের বাইরে উল্টাপাল্টা কমেন্ট করলে সরাসরি ব্লক খাবে বিনা নোটিশে। ব্লক খাওয়ার ইচ্ছা থাকলে, শখ থাকলে তাড়াতাড়ি কমেন্ট করো উল্টাপাল্টা, আর ব্লক খাও ফ্রিতে। লেখা বুঝা যাচ্ছে না ভাই? আমার কেউ কমেন্ট করতেছে লেখা বোঝা যায় না। আচ্ছা, লেখা দ্বারা বুঝতে পারো না, দাঁড়াও একটু ব্রাইটনেসটা বাড়াই দে, তাহলে আরো ক্লিয়ার হবে লেখাটা।
ব্রাইটনেস কমাই দিতে হবে। কমাই দিতে হবে, হ্যাঁ কাপাকাপি শুরু না হলেই হলো। তো লাইন করলে আচ্ছা ক্লিয়ার না ব্যাপার না, আমরা বড় করে দেখি। আচ্ছা এখানে মোট হচ্ছে তোমার 6টা অধ্যায়, প্রথম যে 6টা অধ্যায় এই 6টা অধ্যায়, আচ্ছা এই 6টা অধ্যায় হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে। এর মধ্যে ব্যবসায়ের মৌলিক ধারণা আর হচ্ছে ব্যবসায়ের পরিবেশ, এই দুইটা। আমি যেটা বলবো সিকিউ তোমার 4টা সৃজনশীল লিখতে হবে। 4টা লিখবে কোথা থেকে? খুব সোজা, একটা লিখবে এক মালিকানা থেকে, একটা অংশীদারি থেকে, একটা যৌথ মূলধনী থেকে, একটা হচ্ছে সমবায় থেকে। 4টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন লিখবে ইজিলি, এর থেকে সহজ হয় না। এখন তুমি যদি চাও তাহলে তোমার এমসিকিউ জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তেই হচ্ছে, অর্থাৎ তুমি চাইলে এগুলো পড়তে পারো। লাস্টে যেটা আছে 12তম অধ্যায়, ওইটা তুমি বাদ দিয়ে দিতে পারো, কারণ হচ্ছে ওই লাস্টের অধ্যায়ের জন্য তোমাকে আবার অনেক কিছু পড়তে হবে। যেহেতু তোমাকে 11টার মধ্যে 4টা সৃজনশীল লিখতে হবে, অর্থাৎ এই 6টা পড়লে হবে। পরে কি আছে ওটা বাদ, সাংগমাঙ্গ যা আছে বাদ। এখন তোমার কাছে এই 6টার মধ্যে কি কি আছে? ব্যবসায়ের মৌলিক ধারণা আর ব্যবসায়ের পরিবেশ, এই দুটো অধ্যায় হচ্ছে। এখানে ব্যবসায়ের মৌলিক ধারণার মধ্যে ব্যবসায়ী জিনিসটা কি, এখানে ব্যবসায় কত প্রকার, মানে বাণিজ্য, এই সেই শিল্প, এগুলোর মধ্যে থেকে যে প্রকারভেদগুলো আছে, কোনটা সেক্টর কি পড়ে, এগুলো থেকে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ সব থেকে বেশি আসবে। এটা মাথার মধ্যে রাখবে, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ সব থেকে বেশি আসবে। কিন্তু এমসিকিউ তুমি যদি ভাগ করো 7টা অধ্যায়ের, তার মধ্যে সব থেকে বেশি এমসিকিউ আসবে প্রথম অধ্যায় থেকে। ওটা আমি দেখে দিব যে বইয়ের মধ্যে থেকে কোন কোন জায়গা থেকে তোমার এমসিকিউ কোশ্চেন আসবে, মানে পুরো বই তো তোমাকে দেখাই দিব। আর ব্যবসার পরিবেশের মধ্যে আছে ওই যে পরিবেশগুলো আছে, সামাজিক, অর্থনৈতিক, তারপর হচ্ছে এই সেই হ্যান ত্যান, 7, 17, 14, যা আছে সব দেখাবো তোমাকে। এরপর হচ্ছে এক মালিকানা, এক মালিক যেটা করে সেটা, অংশীদার যেটা অংশীদার ভাগাভাগি করে এটা, যৌথ মূলধনী, সমবায় সমিতি, এইটা। তো এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে তোমার হচ্ছে সিকিউ থাকবে। তো ব্যবসায়ের মৌলিক ধারণা কিন্তু 2টা থাকতে পারে, শিল্প থেকে আলাদা, বাণিজ্য থেকে আলাদা, এরকম আলাদা থাকতে পারে। তবে এখানে তুমি যদি 4টা অধ্যায় ফলো করো সিকিউ এর জন্য, তাহলে কিন্তু 1004টা কমন পেয়ে যাবে। তারপর রিস্ক নিতে না চাইলে তুমি 6টা অধ্যায় ভালো করে পড়লে তাহলে হবে। 6টা অধ্যায় কিভাবে পড়বে আমি তোমাকে এখন দেখাই দিচ্ছি। তুমি এই 2 ঘন্টা ক্লাস করলে ইনশাআল্লাহ 2 ঘন্টার মধ্যে তুমি সিকিউ এমসিকিউ সব সলভ হয়ে যাবে। তোমার আলাদা করে পড়ার দরকার নেই। বই তুমি যদি নাও দেখো ক্লাসের পরে তাও হবে। অনেক ইজি 12তম চ্যাপ্টার, এই জন্য তো পড়বো না, কারণ হচ্ছে আমরা সহজ জিনিস পড়ি না, আমরা কঠিন জিনিস পড়ি। কমার্সের স্টুডেন্ট আমরা সবসময় কঠিন জিনিস পড়ি, সহজ জিনিস পড়ি না। পিডিএফ কি পাওয়া যাবে? না, দিব না পিডিএফ। পিডিএফ দিয়ে কি করবে? আমি তো ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা করো তাহলে তো হবে, পিডিএফ দিয়ে কি করবে? আচ্ছা, তো প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। আচ্ছা, ব্যবসায়ের মৌলিক ধারণা, এখানে সর্বপ্রথম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায় থেকে তোমার প্রথম যে প্রশ্নটা আসে সামনে, সেটা হচ্ছে ব্যবসায় কি। এখন এখানে আমাদের প্রত্যেকটা বই দেখবে যে আমরা এই অধ্যায়ে কি কি জানতে পারবো, মানে এই যে আমরা অধ্যায়টা পড়বো, এই অধ্যায়টা পড়ে আমরা কি কি জানতে পারবো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের কি কি পড়া দরকার বা কি কি জানা দরকার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসায় কি, অর্থাৎ ব্যবসায় ধারণা বলতে ব্যবসায় কি, ব্যবসায় জিনিসটা আসলে কি বা ব্যবসায় কাকে বলে, এটা একটা। আরেকটা হচ্ছে ব্যবসায়ের আওতা। ব্যবসায়ের আওতা প্রত্যেকটা অধ্যায় একই জিনিস পাবে। ধরো তুমি এই যে ব্যবসা পড়তেছো, তো ব্যবসায় পরিচিতির মধ্যে ব্যবসার আওতা, পরিধি, সুবিধা অসুবিধা, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যুক্তিযুক্ত, সুবিধা অসুবিধা, এগুলো পাবে। তুমি যদি দেখা যাচ্ছে ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে যাও, তাও একই জিনিস পাবে। এক মালিকানা যাও, যৌথ মূলধনীতে যাও, অংশীদারিতে যাও, সমবায়ে যাও, রাষ্ট্রীয় যাও, তুমি যেই চ্যাপ্টারের মধ্যেই যাও এই জিনিসগুলোই পাবে। কি কি পাবে? ধরো এক মালিকানা জিনিসটা কি, অর্থাৎ যে অধ্যায়ের নাম ওই জিনিসটা কি। তারপর ধর অংশীদারির মধ্যে গেলে অংশীদারি জিনিসটা কি, এটা একটা। তারপরে হচ্ছে ওইটার বৈশিষ্ট্য বলতে ওই জিনিসটা সুবিধা অসুবিধা যা যা আছে সব ওর মধ্যে জড়াই পড়াটা একসাথে আছে বৈশিষ্ট্যর মধ্যে। এরপরে পাবে ওইটার সুবিধা কি কি, ওইটার অসুবিধা কি কি, ওইটা গঠন করা যায় কিভাবে, এক মালিকানা গঠন করা যায় কিভাবে, বা অংশীদারি গঠন করা যায় কিভাবে, যৌথ মূলধনী কোম্পানি গঠন করা যায় কিভাবে, একটা সমবায় সমিতি গঠন করা যায় কিভাবে, এটা। আরেকটা হচ্ছে কিভাবে ওটা ভাঙা যায় বা ওটা হচ্ছে একেবারেই বাতিল করা যায়, একটা এক মালিকানা প্রতিষ্ঠান কিভাবে বাদ দেওয়া যায়, একটা অংশীদারি ব্যবসায় বাদ দেওয়ার নিয়মগুলো কি কি, এই টাইপের। একটা হচ্ছে সুবিধা আর একটা হচ্ছে অসুবিধা। এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি সুবিধা কি কি পাচ্ছ, অংশীদারির ক্ষেত্রে অসুবিধা কি কি হয়, এই যে সুবিধা অসুবিধা। আবার লাস্টে পাবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে এক মালিকানা প্রতিষ্ঠান, এটার কি কি সুবিধা বা কি কি অসুবিধা। এক্ষেত্রে দেখবে ক নাম্বার
ক নাম্বার প্রশ্ন থাকবে যে ওই অধ্যায় যেটা, ধরো তুমি এক মালিকানা পড়তেছো, অংশীদারি পড়তেছো, যৌথ মূলধনী পড়তেছো, রাষ্ট্রীয় পড়তেছো, সমবায় পড়তেছো, যাই পড়তেছো, ওই জিনিসটা আসলে কি, এটা থাকবে ক নাম্বারে, যে ওই জিনিসটা কি। ধরো তুমি এক মালিকানা পড়তেছো, তো ক নাম্বার থাকবে এক মালিকানা ব্যবসায় কি, বা এক মালিকানায় কতজন থাকবে, এরকম মানে জ্ঞানমূলক এক নাম্বার প্রশ্ন থাকবে। খ নাম্বার তুমি যদি এমসিকিউ ভালো করে পড়ো, তো এমসিকিউ থেকে ওখানকার জ্ঞানমূলক প্রশ্নটা তুমি কমন পাবে। খ নাম্বার ধরো যে এখানে প্রশ্ন আসতে পারে এরকম, ধরো তুমি এক মালিকানা পড়তেছো, তো এক মালিকানা সম্পর্কে ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো থাকবে অনুধাবনমূলক যেগুলো, ওগুলো থাকতে পারে। ওটা আমি বইয়ের মধ্যে এখন তোমাকে দেখাই দিব যে কি কি অনুধাবন মানে অনুধাবনমূলকের ক্ষেত্রে থাকতে পারে। এরপরে হচ্ছে গ নাম্বারে থাকবে এই যে তোমার আওতা বা পরিধি, যেটা উপরে তো তোমার এটার জন্য একটা উদ্দীপক দেওয়া থাকবে, তাই না? এই যে উদ্দীপক দেওয়া থাকবে ওইটার আলোকে তোমাকে গ নাম্বারে একটা প্রশ্ন লিখতে হবে, প্রয়োগমূলক। মানে এখানে কি প্রয়োগমূলক দেওয়া থাকে, অর্থাৎ এই যে উদ্দীপক এটাকে তোমাকে এখানে গ নাম্বারে প্রয়োগ করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে তোমার একটা ধর অংশীদারির মধ্যে উদ্দীপকে একজনের গল্প দেওয়া আছে, তো বললো ও কোন ধরনের হচ্ছে অংশীদার বা তার আসলে গুরুত্বটা কি, এরকম। ঘ নাম্বারে দিবে তোমার হচ্ছে উচ্চতর চিন্তামূলক, অর্থাৎ হচ্ছে তোমাকে বলবে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওই ধরনের অংশীদারের গুরুত্ব কতটুকু, বা ও যে একটা যুক্তি দিছে ওটা যথার্থ কিনা, এই টাইপের তোমাকে হচ্ছে উচ্চতর চিন্তামূলক যে প্রশ্ন উত্তর সেটা দিতে বলবে। তো এই টাইপের প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমাকে যখন তুমি একটা অধ্যায় পড়বে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার মধ্যে, তখন যে অধ্যায় পড়তেছো প্রথমে জানতে হবে ওই জিনিসটা কি, ওইটার বৈশিষ্ট্য জানতে হবে, ওইটার সুবিধা অসুবিধা জানতে হবে, ওইটার আওতা পরিধি জানতে হবে, তারপরে হচ্ছে ওইটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওইটা হচ্ছে কতটুকু যুক্তিযুক্ত ওই জিনিসটা পড়তে হবে, তাহলেই হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? যদি না বুঝতে পারো তো বলো কমেন্টে যে ভাই আপনার এই জিনিসটা বুঝতে পারি না, আপনার কথা ফাস্ট হচ্ছে, আপনার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে, লুঙ্গির তল দিয়ে যাচ্ছে, তুমি যেটা বুঝতে পারো না সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। তুমি যদি বুঝতে পারো তাহলে বলতে ভাই হ্যাঁ ভাই আমি আপনার কথা বুঝতে পারতেছি, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো। আমি ইংরেজির ক্লাস নিই, সাধারণত ইংরেজি ক্লাস নিয়ে আমার ধরো ওরকম অভ্যেস হয়ে গেছে, এই জন্য আমি ইংরেজি ক্লাসে কাউকে জিজ্ঞেস করি না এভাবে যে আমার কথা বুঝতে পারতেছে কিনা, আমার পড়া বুঝতে পারতেছে কিনা, কারণ আমি জানি যে আমার পড়াটা 100% বুঝতে পারবে। আর আমি যেহেতু ম্যানেজমেন্ট আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি তোমাদেরকে, এই জন্য আমি এই জিনিসটা এখনো আদৌ 100% শিওর না যে তোমার আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছো কিনা। কারণ ক্লাসের শুরুতে ভিউ ছিল হচ্ছে তোমার কাছাকাছি 680, এখন হচ্ছে 580, 100 স্টুডেন্ট গায়েব হয়ে গেছে দুনিয়া থেকে। এখন কেন হয়েছে এটা আমি জানি না। না 16টা দাগাই দিলে কোনো সমস্যা হবে না, শুধু একটা কাটা যাবে। ঠিক আছে, জানাতুল স্লো বলবো। জিল্লুর রহমান হচ্ছে বুঝছি অনেক তো আমি বুঝাইনি, তুমি বুঝলি কিভাবে অনেক। 1 2 3 4 12 এত রিস্ক না নেই, তুমি 1 2 3 4 5 6 পড়ো, মানে লাস্টে ওদের বাদ দাও। আচ্ছা দেখো আরেকবার বলতেছি, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যেটা বলবো এটা তোমাকে পড়াই দিচ্ছি, তাহলে তো এখন বুঝতে পারবে, তাই না? তো এখানে আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে ব্যবসা কি বা ব্যবসা জিনিসটা কি। এখন ব্যবসা জিনিসটা আসছে কোত্থেকে, মানুষ যখন অভাব বোধ করে কোনো কিছুর তখন ওই জায়গা থেকে ব্যবসা শব্দটা আসছে আর কি। তো ব্যবসার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, একটা হচ্ছে তোমার প্রথমে একটা অভাব থাকতে হবে একটা জিনিসের, তারপরে ওই জিনিসটা তোমার হচ্ছে উৎপাদন করতে হবে, উৎপাদন করার পরে নিজে যেটা খাবে, খাওয়ার পরে ওইটা বাকিটা তোমাকে বিনিময় করতে হবে, তারপরে বিনিময় করার সময় যে কাজগুলো আছে ওই কাজগুলো তারপরে হচ্ছে তোমার মানে খাওয়া দাওয়া করা বা শেষ করা বা ভোগ করা। তো এই সবগুলো মিলেই হচ্ছে ব্যবসার ধারণা। তো এখানে তোমার হচ্ছে ব্যবসার যে সংজ্ঞা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। তবে এখানে একটা জিনিস অ্যাড করা নেই, সেটা হচ্ছে বৈধ। অবশ্যই সেটা বৈধ হতে হবে, যদি বৈধ না হয় তাহলে সেটা ব্যবসা না। তুমি চোরাচারবারি করো, ধরো অবৈধ নেশা জাতীয় দ্রব্য করো, সেটাকে ব্যবসা বলে না, সেটা অনৈতিক কাজ, অবশ্যই সেটা বৈধ হতে হবে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। তুমি দেখা যাচ্ছে যে এখানে নিজে ভোগ করার জন্য তুমি একটা জিনিস উৎপাদন করতেছো, তোমার ফ্যামিলির খাবারের জন্য তুমি বাসায় ধরো যে লাউ লাগাইছো বা সিমের গাছ লাগাইছো বা আম গাছ লাগাইছো, জাম গাছ লাগাইছো, তোমার বাড়িতে যাতে করে সবাই মিলে খাইতে পারো ফ্যামিলির লোকজন, এই জন্য লাগাইছো আম গাছ। তো ওই আম গাছ তুমি লাগাইছো, ওইটা ব্যবসা না। যখন দেখা যাচ্ছে তুমি এই উদ্দেশ্যে লাগাইছো যে আমার পরিবারের লোকজন আম খাবো, পাশাপাশি যে আমটুকু বাঁচবে সেই আমটা বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি অন্য কিছু কিনবো বা ওই টাকা উপার্জন করবো, মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে ব্যবসায়। তো ব্যবসায়ী হওয়ার এখানে কিছু শর্ত আছে। অবশ্যই প্রথম শর্ত হচ্ছে মুনাফা অর্জনের তোমার উদ্দেশ্য থাকতে হবে। তোমার যদি উদ্দেশ্য না থাকে মুনাফা অর্জনের, তাহলে সেটা ব্যবসায় না।
তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড, অবশ্যই অর্থের লেনদেন থাকতে হবে। ফ্রিতে তুমি কাউকে দিয়ে দিলে তো সেটা ব্যবসায় হবে না। তুমি চিন্তা করতেছো ভাই আমি নিজে খাওয়াবো, পাশাপাশি অন্যকে খাওয়াবো, শ্বশুর বাড়িতে আমি ওইটা পাঠাবো, বা দেখা যাচ্ছে আমি ওই জিনিসটা দেখা যাচ্ছে যে আমি আমার আত্মীয় স্বজনকে দিব, আমার গার্লফ্রেন্ডকে দিব, তো ওইটাও কিন্তু ব্যবসা না। ব্যবসা হতে হলে তোমাকে ওখানে অর্থের লেনদেন থাকতে হবে। অনেক সময় তুমি তোমার প্রিয় মানুষকে কোনো একটা জিনিস দিয়ে অর্থ যদি টাকা নাও, তাহলে সেটা কিন্তু এক ধরনের ব্যবসা, কারণ ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত আছে, প্লাস মুনাফা অর্জনের একটা ধান্দা আছে, যে 50 টাকা দিয়ে একটা গিফট কিনে 60 টাকা থেকে গিফট নিব। এরকম জন্মদিনে যেরকম হয় 300 টাকার কেক কাটে, মনে করো 10 জন ফ্রেন্ড মিলে 30 টাকা করে চাঁদা দিয়ে 300 টাকা দিয়ে একটা কেক কিনে মনে করো যে জ্বালায় হ্যাপি বার্থডে বলে 3000 টাকা রেস্টুরেন্টে বিল করে ফ্রেন্ডের থেকে, বলে যে ট্রিট দিতে হবে চল। এই যে এটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড। আমাদেরও আজকে চলো শিখি টিম মেম্বারের জন্মদিন ছিল, আজকে আমরা 300 টাকা খাওয়াই 1300 টাকা বিল করাই দিছি। এটা কিন্তু হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা কর্মকাণ্ড। তো দেখা যাচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৈধ যেটা, সেটাকে কিন্তু ব্যবসা বলে। তুমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, তোমাকে সবসময় তোমার মন মানসিক থাকবে ব্যবসায়িক কেন্দ্রিক। তুমি দেখা যাচ্ছে পরীক্ষার হলে গেছো, তোমার কোনো এক বান্ধবী কলমে কালি ফুরাই গেছে, তো ও তোমার থেকে কলম চাইলো। ওখানে কি তোমার কলমের দাম সর্বোচ্চ, কারণ ওই টাইমে ওর কলম লাগবেই। তুমি ওকে বলো যে কলম দিব, বিনিময়ে 5 টাকার কলম 10 টাকা দিতে হবে। 10 টাকা কেন, দরকার তোমাকে 100 টাকা দিবে। তোমার চিন্তা ভাবনা সবসময় ব্যবসা কেন্দ্রিক থাকবে। তুমি ওখানে কলমটা ফ্রিতে দিয়ে দিবে, বাপ মায়ের থেকে টাকা নিয়ে, এত কষ্ট করে টাকা উপার্জন করে তোমার বাপ মা, ওই টাকা নিয়ে তুমি 5 টাকা 10 টাকার কলম গার্লফ্রেন্ডকে গিফট করতেছো, ওইটা হচ্ছে তোমার ব্যবসায়িক ক্ষতি। তুমি কমার্সের স্টুডেন্ট, তোমাকে সবসময় ব্যবসায়িক দিক থেকে চিন্তা করতে হবে। তাহলে ব্যবসায় কি বুঝতে পারছো? ব্যবসায় হচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে মূলত ব্যবসা। এখন হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি? ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মুনাফা অর্জন। ব্যবসায় তোমাকে কি করতে হবে? মুনাফা অর্জন করতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলে ওটা ব্যবসায় হবে না। এরপরে হচ্ছে তোমাকে ঝুঁকি গ্রহণ করার প্রবণতা থাকতে হবে। মানে ব্যবসাকে হালাল করছে আল্লাহ কেন? ব্যবসাকে হালাল করা হয়েছে এই কারণেই, যেটা লাভও থাকতে পারে ক্ষতিও থাকতে পারে, এই জন্যই ব্যবসাটা হচ্ছে হালাল। অতএব তোমাকে ঝুঁকি নিতে হবে, হয় তোমার লাভ হবে অথবা ক্ষতি হবে, যে কোনো একটা হতে হবে। তো তোমাকে ঝুঁকি গ্রহণের একটা প্রবণতা থাকতে হবে। এরপর হচ্ছে মূলধন থাকতে হবে। তুমি একটা ব্যবসা গঠন করতে গেলে তোমাকে মূলধন ছাড়া কিন্তু কোনো ব্যবসা হবে না, অতএব মূলধনের দরকার। এরপরে হচ্ছে যে তুমি যেই পণ্যটা তৈরি করতে চাও ওইটা একটা উপযোগ থাকতে হবে, মানে ওটা মানুষের দরকার থাকতে হবে। তুমি এমন একটা পণ্য উৎপাদন করতেছো যেটা কেউ কোনোদিন কিনবেই না, যেটা মানুষের কোনো দরকারই নাই, তাহলে তো ওটা তোমার হচ্ছে কোনো উপযোগ থাকলো না, বা ওই জিনিসটা কিনবে না। অতএব ওই জিনিসটাকে উপযোগ থাকতে হবে, মানুষের চাহিদা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রেতা বিক্রেতা, অথবা ওই যে অর্থের লেনদেন থাকতে হবে। ক্রেতা থাকতে হবে, বিক্রেতা থাকতে হবে। তুমি ধরো বিক্রেতা, তুমি একটা জিনিস উৎপাদন করে বসে আসো, কিন্তু ওইটার কোনো চাহিদা নাই, কোনো ক্রেতা নাই, তাহলে তো হলো না, তাহলে ওটা ব্যবসা হলো না। ব্যবসার ক্ষেত্রে দুইটা সত্তা থাকতে হবে, একটা ক্রেতা একটা বিক্রেতা থাকতে হবে। তারপরে মনে করো যে ওইটা পৌনঃপুনিক ব্যবহার হতো, মানে একটা জিনিস বারবার ব্যবহার করতে রাখতে হবে। তুমি মনে করো যে একবার শুধু বিক্রি করছো, তারপরে আর তুমি বিক্রি করলে না, তাহলে হলো না। একটা জিনিস বারবার ব্যবহারের উদ্দেশ্যে কিন্তু ব্যবসা, ওটাকে ব্যবসা বলে। তারপরে মনে করো যে কি বলছে, এই স্বাধীন পেশা অবশ্যই এটা, এবং এটা বৈধ হতে হবে, যেটা আমি বললাম যে বৈধ না হলে ওটাকে ব্যবসা হবে না। এই হচ্ছে মূলত ব্যবসার বৈশিষ্ট্য। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম যে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা সাধারণত অনুধাবনমূলক, মানে খ নাম্বারে থাকে যে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো লেখো। তখন তোমাকে এই 3-4টা পয়েন্ট লিখলে কিন্তু 2 নাম্বার দিয়ে দিবে। কি কি লিখবে? প্রথমত লিখবে যে এটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, লাভ ক্ষতি একটা ব্যাপার থাকে, মানে ঝুঁকি গ্রহণের একটা ব্যাপার থাকতে হবে, এটা বৈধ থাকতে হবে, মূলধন থাকতে হবে, ক্রেতা বিক্রেতা থাকতে হবে, দুটো সত্তা থাকতে হবে। তারপর হচ্ছে যে বৈধতা বললাম, আর একটা স্বাধীন পেশা হিসেবে গণ্য করতে হবে। এই হচ্ছে মূলত ব্যবসা, মানে ব্যবসার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো। এখন হচ্ছে ব্যবসায়ের আওতা বা পরিধি। সেকেন্ড পেপারে পিডিএফ খুঁজতেছে যারা, পিডিএফ করতেছে, গুগলে কোনোদিনও সার্চ দিয়েছে, গুগলের নাম শুনছো জীবনেও? গুগল নামে যে একটা জিনিস আছে, জীবনের নাম শুনছো? ওখানে সার্চ দিবে। আর যদি ফেসবুকে ক্লাস করতেছো, ফেসবুকে সার্চ বাটনে কোনোদিন মেয়েদের আইডির নাম বাদে অন্য কিছু সার্চ দিছো? ওখানে গিয়ে ছেলেদের বা মেয়েদের আইডির নাম লিখে ব্যবসায়ী সংগঠন দ্বিতীয় পত্র লিখে সার্চ দাও, অনেকগুলো সাজেশন পাবে। কোনোদিন তো সার্চ দাওনি, মেয়েদের আইডির নাম ছাড়া কোনোদিন সার্চ বাটনে সার্চ করছো? ছেলে পেলে খালি পিডিএফ করে ক্লাসের মাঝে। আওতা ও পরিধি। ব্যবসায় তুমি যে ব্যবসাটা করতেছো, এটা আওতা কতটুকু, এটা পরিধি কতটুকু, এটা বিশাল নাকি ছোট, এই কাজটা কতটুকু, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। তো ব্যবসার আওতা বা পরিধির মধ্যে এখানে ব্যবসার যে প্রকারভেদ, এই জিনিসটা
মনে করবে। এখান থেকে পরীক্ষার প্রশ্ন পাবে 100% শিওর থাকো, এখান থেকে এমসিকিউ প্রশ্ন পাবে 100%, একের অধিক পাবে, একাধিক প্রশ্ন পাবে এখান থেকে। এই জায়গা থেকে এক বা একের অধিক প্রশ্ন পাবে 100% গ্যারান্টি দিচ্ছি, এটা মিস যাবে না। সেটা হচ্ছে ব্যবসায় কত প্রকার, তাহলে 3 প্রকার, একটা হচ্ছে শিল্প বাণিজ্য, আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার মধ্যে কোনো প্রকারভেদ নাই, অতএব এটা আগে ব আকার দ বাদ, অর্থাৎ এটা সোজা জিনিস, প্রত্যক্ষ সেবা জিনিসটাকে এটা পড়ে নিতে হলো। এখন শিল্প বাণিজ্যের মধ্যে প্রকারভেদ আছে, এটা তোমাকে জানতে হবে। শিল্পর মধ্যে কি কি আছে? শিল্পের মধ্যে প্রাথমিক শিল্প আছে, গৌণ শিল্প আছে, সংযোজন শিল্প আছে। প্রাথমিক শিল্পের মধ্যে আবার কি কি আছে? প্রজনন, নিষ্কাশন, কৃষি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তুমি যে স্যারেরই বই পড়ো না কেন, প্রত্যেকটা স্যারের বইতে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে। প্রজনন শিল্প কোনগুলো, নিষ্কাশন শিল্প কোনগুলো, কৃষি শিল্প কোনগুলো, এমসিকিউ এর মধ্যে দেওয়া থাকবে যে অমুক অমুক অমুক, এগুলোর মধ্যে প্রজনন শিল্প কোনটা, এটার মধ্যে নিষ্কাশন শিল্প কোনটা, কৃষি শিল্প কোনগুলা, এগুলো তোমাকে জানতে হবে। কিন্তু এগুলো গৌণ শিল্পের মধ্যে উৎপাদন, তারপর হচ্ছে বিশ্লেষণের মানে একটা ভুল আছে, তার মধ্যে প্রক্রিয়া ভিত্তিক। প্রজনন শিল্পের মধ্যে আবার তোমার মনে করো যে সংযুক্ত নির্মাণ, সেবা, পরিবেশ, এগুলো আছে। বাণিজ্যের মধ্যে দুইটা, একটা হচ্ছে বিনিময় আর একটা হচ্ছে সহায়ক কার্যাবলী। বিনিময়ের মধ্যে কি কি আছে? অভ্যন্তরীণ, বৈদেশিক। অভ্যন্তরীণের মধ্যে আবার পাইকারি, খুচরা, এগুলো আছে। বৈদেশিকের মধ্যে আমদানি, রপ্তানি, পুনরুত্থানি, এগুলো আছে। আর সহায়ক কার্যাবলীর মধ্যে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো তোমাদেরকে এখন ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি, এগুলো একটু দেখে নাও। আচ্ছা, তো এই জিনিসটা ভালোভাবে তোমরা শর্টটা দেখে নিও, যারা যারা এইটা বইয়ের মধ্যে নাই, বইয়ের মধ্যে প্রত্যেকটা বইয়ের মধ্যে এটা আছে, তারপরে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা ব্যবসায়ের আওতা। তো প্রথমে হচ্ছে প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প কি? প্রাথমিক শিল্প হচ্ছে যখন কোনো তুমি রূপগত মানে পরিবর্তন ঘটবে না, কারণ তুমি যখন এখানে এই যে প্রাথমিক শিল্পের পরে তুমি যখন এখানে আসবে বাণিজ্যতে, তখন রূপগত পরিবর্তন ঘটবে। কিন্তু প্রাথমিক শিল্পের মধ্যে কোনো রূপগত পরিবর্তন ঘটে না, মানে যেটা উপযোগ, এখানে কোনো উপযোগ তৈরি হয় না। তো হচ্ছে প্রাথমিক শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে প্রজনন, একটা হচ্ছে নিষ্কাশন, আর একটা হচ্ছে কৃষিজ। তো প্রজননের মধ্যে কোনগুলো? প্রজননের মধ্যে হচ্ছে মৎস্যচাষ, নার্সারি, হাঁস মুরগি, ফলমূল, গবাদি পশু, এগুলো হচ্ছে মানে প্রজনন। যেমন ধরো তুমি একটা মাছ, ধরো তুমি 1 মণ মাছ একটা পুকুরে ছাড়ছো, দেখবে কয়েক মাস পরে দেখবে ওখানে 10 মণ হয়ে গেছে বা 20 মণ হয়ে গেছে। তো এই যে প্রজনন হচ্ছে, বাচ্চা দিচ্ছে, এরকম। এই যে নার্সারির ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে, তুমি একটা নার্সারিতে ওই যে তোমার কি বলে, মানে একটার পর একটা চলতে থাকে, এটা কি বলে? প্রজনন বলে আর কি। হাঁস মুরগি, অনেকে বলে না যে মুরগির ডিম কিনবো, ডিম থেকে মুরগি হবে, তারপর আবার ডিম দিবে, তারপর আবার মুরগি হবে, এরকম। এই যেটা হচ্ছে প্রজনন শিল্প। তারপর হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে এই যে তোমার আমাদের যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, এগুলো সাধারণত উত্তোলন করা, যেমন ভূগর্ভ, নদী, সাগর, ভূমি, এগুলো থেকে প্রাকৃতিক যে সম্পদ, এগুলো মানে উত্তোলন করাটাই হচ্ছে কি? এই নিষ্কাশন শিল্প, এগুলো। তারপরে হচ্ছে কৃষিজ শিল্প। কৃষিজের মধ্যে কি কি থাকে? কৃষিজের মধ্যে আমাদের যে জিনিসগুলো আছে, ধান, পাট বা আরো অন্যান্য যেই কৃষিজ দ্রব্যগুলো আছে, এগুলো বাজারজাতকরণ করাটাই হচ্ছে কৃষিজ শিল্প। এরপরে হচ্ছে গৌণ শিল্প। গৌণ শিল্পের মধ্যে হচ্ছে কি? গৌণ শিল্প হচ্ছে যেটাকে হচ্ছে রূপের পরিবর্তন ঘটে, আর এটা তো রূপের পরিবর্তন ঘটে না, এটা তো রূপের পরিবর্তন ঘটে। এর মধ্যে উৎপাদন আছে, মানে প্রস্তুত শিল্প যেগুলো, বিশ্লেষণমূলক আছে, প্রক্রিয়া ভিত্তিক আছে, এগুলো তোমরা পড়ে নিবে। ও, তারপরে হচ্ছে যৌগিক শিল্প, সংযোজন শিল্প, এইগুলো তোমরা পড়ে নিবে। সংযুক্ত নির্মাণ শিল্প, সেবা, পরিবেশ। আমি যেটা বললাম যে এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। যে এখান থেকে কি টাইপের কোশ্চেন থাকে? ধরো যে মৎস্য শিল্প আমরা পড়লাম, তো এখানে থাকতে পারে যে মৎস্য বা হ্যাচারি, বা দেওয়া আছে নার্সারি, যে নার্সারি কোন ধরনের শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, বনজ শিল্প বা কৃষিজ শিল্প, কোন ধরনের শিল্প। এটা তোমার এমসিকিউ এর মধ্যে এইভাবে কোশ্চেন থাকবে। আমরা এমসিকিউ পড়ালে তুমি দেখতে পারবে ওখানে এই টাইপের কোশ্চেন থাকবে। তো এগুলো ভাবে পড়া থাকবে কোশ্চেনে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বাণিজ্য। আমরা যখন পড়বো শিল্প, তাহলে ব্যবসায় কয়টা? 3টা। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো শিল্প শেষ, এবার হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে এই যে তুমি শিল্পের মধ্যে যে পণ্যগুলো তৈরি করতেছো, ধরো কৃষিজ পণ্য, বা হচ্ছে এই যে তোমার হচ্ছে আরো যে পণ্যগুলো আছে, এগুলো তোমরা যেগুলো তৈরি করতেছো, এগুলো মানুষের কাছে পৌঁছাইতে হবে। তুমি মনে করো যে তুমি একটা নার্সারিতে ফলের গাছ লাগাইছো, ওটা তুমি উৎপাদন করতেছো, বা একটা হ্যাচারিতে তুমি মাছের চারা উৎপাদন করলে বা মাছের পোনা উৎপাদন করলে, এখন ওগুলোকে ভোক্তা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? এটার জন্য তোমার হচ্ছে কি করা দরকার? বাণিজ্য দরকার। মানে তোমার যে উৎপাদিত পণ্য, এটা ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত যেই কাজগুলো থাকে, এটাকে বলা হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের 2টা দিক পড়লাম আমরা। বাণিজ্যের কটা দিক পড়লাম? 2টা। আচ্ছা, এখানে বাণিজ্যের বৈশিষ্ট্য দেওয়া আছে: পণ্য সংগ্রহ, বন্টন করা, উৎপাদন ও বন্টন করা, তারপর হচ্ছে প্রতিবন্ধকতা দূর করা, পণ্যের মান ও গুণগত সংরক্ষণ করা, ঠিক করা, তারপর হচ্ছে বৃহৎ আকারে উৎপাদন করা। এটা প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে বিনিময়, আর একটা হচ্ছে কি
বিনিময়ের মধ্যে কি আছে? বিনিময়ের মধ্যে প্রথমে আছে বিনিময় কি? বিনিময় হচ্ছে যে এই একটা থেকে আরেকটা সত্য পরিবর্তন করা। বিনিময় দুইভাবে করা যায়, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক, যেটা বলে আর কি। তো অভ্যন্তরীণ বলতে কি বোঝায়? বাংলাদেশের মধ্যে যেটা, এখানে দুইটা হয়, একটা হচ্ছে খুচরা আর একটা হচ্ছে পাইকারি। খুচরা আকারে বিক্রি করা, একটা হচ্ছে পাইকারি আকারে বিক্রি করা। আর আন্তর্জাতিক ক্ষেত্রে কি? আমদানি রপ্তানির পুনর্রপ্তানি। এটা কি? একজন রপ্তানি করে আবার অন্য দেশে রপ্তানি করাটাকে হচ্ছে পুনর্রপ্তানি বলা হয় আর কি। তো এই হচ্ছে মূলত বাণিজ্য আর কি, বাণিজ্যের প্রকারভেদগুলো এগুলো। আরেকটা হচ্ছে সহায়ক কার্যাবলী, যেটা সহায়ক কার্যাবলীর মধ্যে অনেক কিছু থাকে, যেমন ব্যাংকিং, ব্যবসা করার ক্ষেত্রে তোমার অনেক সময় ঋণ দরকার হয়। এই ঋণ বা মূলধনের যে প্রতিবন্ধকতা, এটা কে দূর করে? এটা হচ্ছে ব্যাংক দূর করে। তো ব্যাংকিং আছে, বিমা আছে, মানে যেহেতু ব্যবসার ক্ষেত্রে তোমার ঝুঁকি থাকে, তো ঝুঁকিটা তোমার দূর করার জন্য বিমা করতে হয়। পরিবহন, তোমার একটা পণ্য তৈরি করে তুমি রাজশাহী থেকে যখন ঢাকা পাঠাতে যাবে, তখন তোমার পরিবহনের দরকার। অর্থাৎ হচ্ছে তোমার যে স্থানগত যে প্রতিবন্ধকতা, এটা দূর করার জন্য আমরা পরিবহন ব্যবহার করে থাকি। গুদামজাতকরণ, সময়গত প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদের গুদামের দরকার হয়, মানে এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করার জন্য। প্যাকিং এর ক্ষেত্রে, তার বাজারজাতকরণের প্রসারের ক্ষেত্রে, এই সব কিছুর ক্ষেত্রে হচ্ছে এই যে তোমার অন্যান্য যে তথ্য সেটা। অর্থাৎ বাণিজ্য কত প্রকার? বাণিজ্য হচ্ছে দুই প্রকার। বাণিজ্য দুই প্রকারের মধ্যে কি কি? একটা হচ্ছে তোমার বিনিময়, আর একটা হচ্ছে সহায়ক কার্যাবলী। বিনিময়ের মধ্যে যেগুলো, সহায়ক কার্যাবলীর মধ্যে কোনগুলো সেগুলো তোমাকে বলে দিলাম ব্যাখ্যা সহ। এগুলো পরীক্ষা যখন আসবে তখন এইভাবে লিখে নিবে। আচ্ছা, প্রত্যক্ষ সেবা। এরপর হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? প্রত্যক্ষ সেবা হচ্ছে যে তোমার দৈহিক বা মানসিক দিক থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে যে সম্পাদিত কাজগুলো সরাসরি হয়ে থাকে, সেগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? এটা বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা অর্থ উপার্জনের উদ্দেশ্যে হয়ে থাকে, পণ্য ছাড়া সরাসরি সেবা প্রদান করা হয়ে থাকে, সেবাদাতা সেবাগুলিতে উপস্থিত থাকতে হয়। যেমন মনে করো ডাক্তার তোমাকে কি দিচ্ছে? ডাক্তার তোমাকে সেবা দিচ্ছে। তো ডাক্তার তোমাকে কোনো পণ্য দিচ্ছে না, তোমাকে ডাক্তার কি দিচ্ছে? পরামর্শ দিচ্ছে। তুমি একটা ডাক্তারের কাছে 500 টাকা দিচ্ছ, ওখানে অর্থের লেনদেন আছে এবং ডাক্তারের মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য আছে। তো ও তোমাকে কোনো পণ্য দিচ্ছে? কোনো কিন্তু পণ্য দিচ্ছে না, বরং ও তোমাকে পরামর্শ দিচ্ছে। ওটা তো তুমি হাতে ধরতে পারছো না, স্পর্শ করতে পারছো না, কিন্তু এটা বিনিময়ে তোমাকে অর্থ প্রদান করতে হচ্ছে। ওইটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। ডাক্তার এবং হচ্ছে যে পেশেন্ট, দুইজন সামনাসামনি আছে, দুইজন ক্রেতা বিক্রেতা আছে, পাশাপাশি ওটা একটা সেবা দিচ্ছে যেটা দেখা যায় না। তো অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে হবে, পণ্য ছাড়া সরাসরি সেবা প্রদান করতে হবে, এবং সেবা দাতা এবং সেবা গ্রহীতা দুইজন থাকতে হবে। এটা হচ্ছে মূলত সেবা। সিকিউ কমন পাবে, তবে এমসিকিউ সব থেকে বেশি কিন্তু তোমার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ওই চ্যাপ্টার থেকে থাকবে, আর প্রথম অধ্যায় থেকে থাকবে। অতএব কেউ যদি পঞ্চম অধ্যায় মানে যৌথ মূলধনী কোম্পানি যদি বাদ দিতে চাও, তাহলে এটা সব থেকে বড় বোকামি হবে, কারণ ওটা থেকে এমসিকিউ সব থেকে বেশি আসবে। এখন এই অধ্যায়ে লাস্ট কোশ্চিন, যে এটা থাকবে ঘ নাম্বারের ক্ষেত্রে। তুমি খাতা কলমে লিখে রাখো, প্রথম অধ্যায় থেকে যে কোশ্চিন থাকবে সেখানে ঘ নাম্বারে এই কোশ্চিনটা থাকবে, যে বাংলাদেশের ভিত্তিতে এই যে আমাদের যে ব্যবসা বাণিজ্য, এটার কতটুকু যৌক্তিক বা এটার সুবিধা অসুবিধা, এটা আওতা পরিধি, এটা উদ্দীপকের উদ্দীপক থেকে লিখতে বলা হবে, তবে বাংলাদেশের প্রেক্ষিতে বলা হবে। যে ধরো উদ্দীপকে মিস্টার রহিমের গল্প দেওয়া আছে, তো বলা থাকবে যে মিস্টার রহিমের গল্প বাংলাদেশের ভিত্তিতে কতটুকু যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত কি না, এটার প্রশ্ন দেওয়া থাকবে। অর্থাৎ বাংলাদেশের যে আওতা শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে সমস্যা সমাধান বা সম্ভাবনা, এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, বইয়ের মধ্যে পড়ে নেবে এটা। হ্যাঁ, এই যে জিল্লুর রহমান খুব একটা ভালো উদাহরণ দিছে, যে আমার ক্লাসটা যেমন হচ্ছে প্রত্যক্ষ সেবা, তবে এখানে আমার মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য নাই, কারণ আমি তো তোমাদের থেকে টাকা নিচ্ছি না, তাই না? অতএব এটা ব্যবসা না। ব্যবসার প্রথম শর্ত কি? মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, কিন্তু আমার তো এখানে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, এমসিকিউ বলো, বিজনেস শব্দটি কোন ভাষার? আমি এমসিকিউ ওইভাবে সলভ করানো তোমাদেরকে আমি এটার পিডিএফ আমার আইডিতে আর গ্রুপে পোস্ট করে দেবো। যারা নোটিফিকেশন পাও না বা পাওনি, তোমার হচ্ছে আমার আইডিতে ফলো করে দাও এখনই। আমি যে আইডি থেকে ক্লাস নিচ্ছি এই আইডিতে ফলো করে রাখো, তাহলে আমি ক্লাস শেষে যখন এই সাজেশনটা পোস্ট করব আমার আইডিতে, তখন তুমি এটা নোটিফিকেশন পেয়ে যাবে। অতএব যারা এটার হচ্ছে পিডিএফ চাও বা অন্য কিছু চাও, তোমরা হচ্ছে এটা আমার আইডিতে ফলো করে রাখো, তাহলে হবে। আমি ওইভাবে প্রত্যেকটা এমসিকিউ পড়াবো না, মোটামুটি 300টার মতো এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিব, ওর মধ্যে থেকে 100% কমন থাকবে ইনশাল্লাহ, 15 তো 15। হ্যাঁ, লিখে দিবে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তো বিজনেস শব্দটি কোন ভাষার? ইংরেজি শব্দ। অনেকে ক বলেছে, আমি জানি তোমরা এটা পারবে, এই জন্য জিজ্ঞেস করলাম না। আচ্ছা, ব্যবসার সমীকরণ কোনটি? বি ইকুয়াল টু টি প্লাস আই প্লাস অ্যাড আই প্লাস টি প্লাস অ্যাড, তারপর হচ্ছে অ্যাড প্লাস আই প্লাস টি আই প্লাস অ্যাড প্লাস টি। এটা কিন্তু বইয়ের মধ্যে যাচ্ছে, খালেকুজ্জামান স্যারের বইয়ের। আচ্ছা, খালেকুজ্জামান স্যারের বইয়ে প্রথমে কিন্তু একটা সুন্দর একটা গল্প লেখা ছিল, এর আগে যে এডিশন, মানে আমাদের যে সময় আমরা বই পড়তাম ওই এডিশনে লেখা ছিল এরকম, মানে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম লাইনে, প্রথম অধ্যায়ের প্রথম লাইনে এটা লেখা ছিল যে হচ্ছে গাধাকে
জোর করে পানিতে নামানো যায়, কিন্তু পানি পান করানো যায় না। আর তোমরা হচ্ছে মানুষ, তো তোমাদেরকে চাইলেও কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। আমি যতই বলি পড়ো, এই জিনিস করো, ওই জিনিস করো, তোমরা ক্লাসের মধ্যে হ্যাঁ ঠিক আছে করবো, এই সে হ্যান তেন, কিন্তু তোমাদের দ্বারা এটা করা সম্ভব না। তো এটা খালেকুজ্জামান স্যারের বই কিন্তু মানে আগের এডিশনগুলোতে আমাদের, তখন আমরা 2015-র দিকে আমি এইচএসসিতে ছিলাম, তখন দেখছি মানে ওই ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের বইয়ের প্রথম লাইনে ছিল, প্রথম অধ্যায়ের প্রথম লাইনে ছিল এটা, যে গাধাকে জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি খাওয়ানো যায় না। আর মানুষকে তো কন্ট্রোল করা সম্ভবই না, তাদেরকে বুঝে শুনে এই সেই করে কাজ করানো যায়। তো ওই জিনিসটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, 2-এর এ বি সি ডি যা খুশি বলতেছো। তো 2-এর হচ্ছে সি, অ্যাড প্লাস আই প্লাস টি। যদি ব্যাখ্যা না জানো দেখে নেবে বইয়ের মধ্যে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আচ্ছা, বিজনেস শব্দের অর্থ কি? ইংরেজি বিজনেস শব্দের অর্থ কি? ব্যবসায় করা, ব্যস্ত থাকা, বিক্রি করা, কাজ করা। বিজনেস শব্দের অর্থ কি? ইংরেজি বিজনেস শব্দের অর্থ কি? ব্যবসা করা, ব্যস্ত থাকা, বিক্রি করা, কাজ করা। পারুক আর না পারুক ভাবে নাম রাখছে ফারুক, মানে এতক্ষণ পড়ায় তারপরে কাছে ছেলেবেলা কিছুই পড়েনি। এই যে এত সিরিয়াস স্টুডেন্ট, তোমরা 4-5 দিন ধরে কি পড়ছো? এতক্ষণ কিছু ছেলেবেলা বসে শিখু লাগবে না, শিখু লাগবে না, আমি এমসিকিউ করান শিখে আমি পড়ে শেষ করে ফেলছি। এমসিকিউ আসে, বিজনেস অর্থ কি এটা পারে না। বাপরে লোকজন, মানে প্রচুর বিনোদন, খালি বিনোদন বাসি ক্লাসে আসে। বিজি মানে ব্যস্ত, আর এছাড়া থাকা তো ব্যস্ত থাকা, এটা তো বইয়ের মানে শুরুতে দেওয়া আছে। ব্যবসায় আবির্ভাব হয় কেন? ব্যবসায় আবির্ভাব হয় কেন? মুনাফা অর্জনের জন্য, চাহিদা পূরণের জন্য, বেকারত্ব দূর করার জন্য, সম্পদশালী হওয়ার জন্য। ব্যবসায় আবির্ভাব হয় কেন? 4 নাম্বার। আমি আরো একটা কথা ক্লিয়ার করে তোমাদের, দেখা যাচ্ছে আমাদের স্লাইডের মধ্যে যদি কোনো উত্তর ভুল দেওয়া থাকে, বা অন্যান্য তুমি যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো গাইডে, বিশেষ করে গাইডগুলো আমরা ফলো করে কোশ্চেন মানে, তো গাইডে অনেক সময় ভুল দেওয়া থাকে। তো দেখা যাচ্ছে তুমি গাইড ফলো করার দরকার নেই, তুমি মূল বইয়ে যেটা পাবে, যে তথ্যটা পাবে ওটা হচ্ছে সঠিক। অতএব মূল বই যেটা হবে সেটা সঠিক ধরবে। তারপরে তোমার যদি কোনো এরকম একটা দুটা কোশ্চেনের মধ্যে তোমার যদি কনফিউশন মনে হয়, সেটা তুমি গুগলে সার্চ দিবে। গুগলে সার্চ দিলে ওই হুবহু প্রশ্ন লিখে সার্চ দিবে, ওটা উত্তর তুমি পেয়ে যাবে। তো ওখানে উত্তর কিন্তু প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একই রকম উত্তর থাকে, আলাদা আলাদা না। যেমন একটু আগে একটা প্রশ্ন আমি আমার গ্রুপে পোস্ট করছিলাম, যে সমবায় সমিতি সর্বপ্রথম হচ্ছে ব্যবসায়িকভাবে কোথায় আর কি আবির্ভাব হয় আর কি। তো এটা 10 মিনিট স্কুলে দেখলাম আমরা দিচ্ছে যুক্তরাজ্য, তবে ওটা হবে যুক্তরাষ্ট্র। কারণ আমি গুগলে সার্চ দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে দেখলাম প্রায় প্রত্যেকটাতে, গুগলে অন্যান্য ওয়েবসাইটে দেখা যাচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র, তথাপি ওটার উত্তর যুক্তরাষ্ট্র হবে। এরকম দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় অনেকগুলো সাবজেক্টে দেখা যাচ্ছে স্লাইডে ভুল থাকে। তো তোমরা ওটা সমস্যা মনে হলে দেখা যাচ্ছে তোমার কনফিউশনের মধ্যে পড়ে গেছো, যে গাইডে দেওয়া আছে একটা, মনে হয় পড়লে একটা, তাহলে আমি কোনটা নিবো। সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি ওই প্রশ্নটা লিখে গুগলে সার্চ দিবে। যেমন এটা সার্চ দিবে যে ব্যবসায় আবির্ভাব হয় কেন, তো তুমি অনেকগুলো উত্তর পাবে। প্রত্যেকটা ওয়েবসাইটে চেক করে দেখবে যে একই উত্তর আছে, মানে বইয়ে যেটা দেওয়া আছে। চাহিদা পূরণের জন্য হচ্ছে কি ব্যবসার আবির্ভাব হয়, কারণ তোমার কাছে একটা প্রোডাক্ট আছে, অন্যদের কাছে অন্য প্রোডাক্ট আছে, তোমার চাহিদা পূরণ হচ্ছে না, তোমার ওই জিনিসটা দরকার। তো ওই জিনিসটা পাবে কিভাবে? যখন তুমি লেনদেন করবে তখন ওই জিনিসটা পাবে। তো চাহিদা পূরণের জন্য হচ্ছে ব্যবসার আবির্ভাব হয়। আচ্ছা, সর্বজন গ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটে কোন যুগে? আদিম যুগে, মধ্যযুগে, আধুনিক যুগে, প্রাগৈতিহাসিক যুগে। কোন যুগে? ভাই সেকেন্ড টাইম হয়েছিল, ওইটা আপনি গ দিয়েছেন, ওইটা হবে খ। মেইন বুকে পাইছি। মেইন কোন বুকে পাইছো? 2 কি আছে? ইংরেজি বিজনেস শব্দ অর্থ কি? ব্যস্ত থাকাই তো আছে 2-এর খ। বইয়ে কোন অ্যান্সার আছে? বিজনেস আসলে কি অর্থ কি? ব্যবসা করা, ব্যস্ত থাকা, বিক্রি করা, কাজ করা। কোনটা? 2 নম্বরে তুমি উত্তর দিছো, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বরে। ও এটা 3 নাম্বার। এ ভাই বইয়ের মধ্যে যা আছে তাই অ্যান্সার, বাদ দাও তো। হাই ছেলেবেল গ্যাস লাগাই। কোন যুগ এটা? এটা হচ্ছে মধ্যযুগ। সরি ওইটা না, হ্যাঁ বুঝতে পারছি কোনটা। খালেকুজ্জামান স্যারের বইয়ের 2 কি 3 নাম্বার পৃষ্ঠায় লাস্টের দিকে দেখবে ওই জিনিসের সূত্রটা দেওয়া আছে, সূত্রটা দেখে নিবে। সেই পরিস্থিতি 2016 সালে এখন মুখস্থ আছে। আচ্ছা, পণ্য সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের কাছে কি বলে? শিল্প বলে, বাণিজ্য বলে, ব্যবসা বলে, কোনটা বলে বলো? একটু আস্তে না, পরীক্ষার রাতে তো ছেলেপেলে হয়ে পড়ে। পণ্য সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের কাছে কি বলে? শিল্প বলে, বাণিজ্য বলে, এভাবে পড়ে পরীক্ষা রাতে। এক লাইন পড়ি
শেষ, হ্যাঁ লিখতে লাগলো পারবে। কিছুই পড়িনি, এখানে দেওয়া আছে এমসিকিউ, দেখে দেখে বলো কি হবে। যে পণ্য সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজকে কি বলে? একটু আগে বললাম আমি, কি বলে? বাণিজ্য বলে। ও ব্যবসায় বলে। ছেলেবেলে আমার দেখা দিয়ে সবাই খালি খবর উত্তর দিচ্ছে। ব্যবসা ব্যবসা অনেকে ডি অ্যান্সার দিছে। আচ্ছা, বহুপদী সমাপ্তির সূচক কিন্তু 4টা কোশ্চিন থাকে, 6টা কোশ্চিন থাকে। ওখানে বলছে ব্যবসায় কি? শিল্পের কাজগুলো সমষ্টি, বন্টন সংক্রান্ত কাজগুলো সমষ্টি, ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলো সমষ্টি। কি হবে? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2, 3 কি হবে? ব্যবসায় হলো শিল্পের কাজগুলো সমষ্টি, বন্টন সংক্রান্ত কাজগুলো সমষ্টি, ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলো সমষ্টি। আরো তাড়াতাড়ি, বাপরে এত ফাস্ট তুমি! তুমি তো দেখতেছি ব্রাজিলের সাপোর্টারদের মতো, আর্জেন্টিনা জিতার সময় গর্তের মধ্যে ঢুকে গেছো, তারপরে মনে করো ব্রাজিলের ম্যাচ আজকে গর্ত থেকে বের হয়ে গেছো, এরকম অবস্থা। 2 বছর ধরে গর্তের মধ্যে ছিলে, বইতে কিছু দেখনি, শেষ রাতে এসে ক্লাস করাচ্ছি, বুঝাই দিচ্ছি, এখন এসে তাড়াতাড়ি করতেছো। বাপরে হেভি ফাস্ট তুমি! এত পড়ালেখার ইচ্ছা তোমার! ছেলেবেলে এগুলো বিনোদন, শেষ সময়ের বিনোদন। তো 3টাই হবে, শিল্পের কাজগুলো সমষ্টি হবে, বন্টন সংক্রান্ত কাজগুলোরও সমষ্টি হবে, ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলোর সমষ্টি হবে, 3টাই হবে। আচ্ছা, খনি থেকে কয়লা উত্তোলন কোন ধরনের শিল্প? এই যে বললাম না, শিল্প থেকে ওখানে থাকবে যে কোন ধরনের শিল্পগুলো থেকে। তো খনি থেকে কয়লা উত্তোলন কোন ধরনের শিল্প? প্রধান শিল্প, নিষ্কাশন শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যৌগিক শিল্প, কোনটা? ফারদিন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8 নাম্বার প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি। তুষার, তোমার থেকে এই কনফিডেন্সটা চাই। আসি 8 নাম্বারে, আসো 6 নাম্বারে। 8 নাম্বারটা উত্তর দাও। পরীক্ষায় কিন্তু নাহলে পিছিয়ে পড়বে, এরকমই জীবন যুদ্ধে পিছিয়ে যাবে। দেখা যাচ্ছে তোমার প্রশ্ন বাকি আছে 10টা, স্যার কিন্তু খাতা নিতে চলে আসলো, সময় শেষ, সময়ের মধ্যে কাজ করতে হবে ভাইয়া। তো কি হবে? এটা নিষ্কাশন শিল্প, কারণ খনি থেকে কয়লা কি করতেছে? উত্তোলন করতেছে, নিষ্কাশন করতেছে। ওখানে তো উত্তোলন বলা আছে, উত্তোলন মানে কি? উত্তোলন মানে হচ্ছে নিষ্কাশন। যাই হোক, এখানে ভুল দেওয়া আছে, খনি থেকে উত্তোলন হচ্ছে নিষ্কাশন। যাই হোক, এখানে দেখো, থাইল্যান্ড থেকে শুটকি মাছ কিনে দেশে নিয়ে এসে স্পেনে বিক্রি করা কাজকে কি বলে? আচ্ছা, এটার আগেরটাই। আচ্ছা, থাইল্যান্ড থেকে শুটকি মাছ কিনে দেশে নিয়ে এসে স্পেনে বিক্রি করার কাজকে কি বলে? আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি, পাইকারি। বাইরের দেশে যাওয়ার দরকার, বাংলাদেশে শুটকি মানুষের খুব অভাব। সব তুমি ইংরেজি বই আমাদের এই যে অ্যাডোলেসেন্ট চ্যাপ্টারের মধ্যে দেখবে, বাংলাদেশে 50% মেয়েদের হচ্ছে পুষ্টিহীনতায় ভোগে। যারা নিজেদেরকে জিরো ফিগার বলে দাবি করে, অধিকাংশ হচ্ছে পুষ্টিহীনতায় ভোগে। তো ওদেরকে শুটকি মাছ হিসেবে তুমি বিক্রি করতে পারো, এরকম। তো শুটকি মাছ কিনে দেশে এসে স্পেনে বিক্রি করার কাজকে কি বলে? মনে রাখলাম এক্সাম্পলটা। আমি ক্লাসের শুরুতে বলছি, আমার কোনো কথাকে কোনো দিন হচ্ছে কলজার মধ্যে নেবে না। কথা হচ্ছে ফাইজলামি করার জন্য। তো ফাইজলামি কথা কলজার মধ্যে নেবে না। বড় ভাই হিসেবে এগুলো ফাইজলামি করতে পারি। কেউ আবার কাট পেস্ট করে দেখা যাচ্ছে, এডিট মেডিট করে অন্যান্য গ্রুপে পোস্ট করে, অনেক ছেলেপেলে আছে বেয়াদব, এরকম পোস্ট টোস্ট করে রেখে বনি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নয়, এরকম রেখে এগুলো করে না। আমরা হচ্ছে এমনিতেই ক্লাস করছি, আমি তো ক্লাসগুলো নিচ্ছি আমার যারা ছোটো ভাই ব্রাদার, আমার কমার্সে, তাদের ভালোর জন্য। তো এখানে তো ফাইজলামি হিসাবে নিতে হবে সবগুলো, তাই না? আচ্ছা, কি এটা? এটা কি? এটা বলছে পুনঃরপ্তানি, যে একটা দেশ থেকে তুমি কিনে আবার পুনঃরপ্তানি করতেছো। ভাইয়া, আপনাকে সেই দিন কার সাথে যেন হাত ধরে ঘুরতে দেখলাম? তোমার ঘরে কি মা বোন নাই? কোনোদিন মা বোনের হাত ধরনি তুমি? আমি, আমার ছোট বোন আছে রাজশাহীতে, আমরা ভাই বোন থাকি, আমার বোনের হাত ধরে ঘুরি রাজশাহীতে। তো কোনো সমস্যা?
আচ্ছা, পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত? পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত? প্রজনন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত? প্রজনন, উৎপাদন, নির্মাণ, সেবা। আচ্ছা, 10-এর উত্তর কি হবে? সেবা। মানে পানি উত্তোলন বলেনি কিন্তু, পানি সরবরাহ বলছে। অকটেন প্রস্তুত কোন ধরনের শিল্পের অন্তর্গত? অকটেন প্রস্তুত কোন ধরনের শিল্পের অন্তর্গত? বিশ্লেষণ। ফ্লাইওভার কোন ধরনের শিল্প? ফ্লাইওভার কোন ধরনের শিল্প? নির্মাণ। ফ্লাইওভার নির্মাণ করতে হয় না, নির্মাণ শিল্প। বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত? এগুলো আমি স্ক্রল করতেছি এই কারণে, কারণ আমি বলছি শিল্প থেকে ওই জায়গা থেকে কোশ্চেন আসবে। ওই যে 2টা পৃষ্ঠা, ওই 2টা পৃষ্ঠা থেকে কম করে 200 মানে এমসিকিউ পাবে প্রত্যেকটা গাইডের মধ্যে। তো ওই যে জায়গাটা তুমি যদি খালি বইটার মধ্যে, মূল বইয়ের মধ্যে 2-3 পৃষ্ঠা পড়ে নাও, তাহলে এগুলো না পড়লে হবে এমসিকিউগুলো। আর এগুলো পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব তোমাদেরকে। ওই জন্য আমি মানে কি বলে যে আলাদা করে এত করে পড়াচ্ছি না। আমি চাচ্ছি যে ক্লাসটা 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যে শেষ করতে। অলরেডি আছে, অনেক সময় আমাদের চলে গেছে, কারণ তোমাদের আগামীকালকে পরীক্ষা, তোমাদের এই জিনিসগুলো পড়তে হবে। খালি আমি দিয়ে দিলে তো হলো না। এটা পিডিএফ ফাইল আমি দিয়ে দিব একটু পরে, মানে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে আমি এটা পিডিএফ ফাইল, পিডিএফ বলতে ইমেজ ফাইল, ইমেজ আকারে আমি আমার আইডিতে দিয়ে দিব। আমার আইডিতে যারা ফলো করেন টুক করে ফলো করো। আচ্ছা, প্রথম অধ্যায়ের মধ্যে বাকি এমসিকিউ গুলো তোমরা নিজে নিজে পড়ে নিও। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের আছে। আচ্ছা, প্রথম অধ্যায় পড়ছি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী পরিবেশ। ওই যে বললাম না ব্রাজিলের সাপোর্টাররা গর্ত থেকে বের হয়ে গেছে, বাইরে হর্ন দিচ্ছে খুব পো 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 পো। আর্জেন্টিনা জিতার পর থেকে কারো দেখা পাইছিলাম না। যাই হোক, আজকের জন্য আমি ব্রাজিলের সাপোর্টার, তো ব্রাজিলের সাপোর্টার মন খারাপ করো না। আর আর্জেন্টিনার সাপোর্টাররা মন খারাপ করো না, কারণ আমি গতদিন কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। শুধুমাত্র আমার চিৎকার চেঁচামেচির কারণে মেসি কিন্তু বল দিতে পারছে, না পারত না। আসলে লোগোর ক্যাপাসিটি আমরা কমাই নি, কারণে দেখা যায় শেখর ভাইয়ার আমরা যেই সাজেশন দিয়েছিলাম বাংলার, ওটা আমরা কোনো লোগো ইউজ করছিলাম না। তো দেখা যাচ্ছে সবাই ওইটা দেখা যাচ্ছে ওই লোগোটা করে ফেলছে, মানে ওই সাজেশন নিজ নিজ গ্রুপে নিজ নামে চালাই দিছে। এই জন্য তারপর থেকে আগে আমরা লোগোটা ওইভাবেই দিই। তোমার ইচ্ছা হলে পড়ো, না হলে পড়ো না, কিন্তু আমরা লোগোটা ওইভাবেই দিব এখন থেকে। মানে লোগো দেখা যাচ্ছে কোম্পানির নাম আগে থাকবে। তুমি দেখা যাচ্ছে কোশ্চিন যেমন তেমন, কিন্তু কোম্পানির নামটা আগে। দেখা যাচ্ছে সবাই আমাদের সাজেশন মানে শেয়ার টেয়ার দিয়ে নিজ গ্রুপে পোস্ট করে, কোনো ক্রেডিট নাই, কিছু নাই। আবার কমেন্টে তখন আমাদের স্টুডেন্টরা বলে আরে এই সাজেশন তো শেখর ভাইয়ের, তখন আবার কমেন্টে রিপ্লাই দেয় কোন শেখর ভাই? শেখর ভাইকে চিনে না, শেখর ভাই সাজেশন নিজ গ্রুপে নিজ নামে চালাই দিচ্ছে। বা আচ্ছা, ব্যবসায়ের পরিবেশ। ব্যবসায় পরিবেশ কি? ব্যবসায় পরিবেশ হচ্ছে আমরা যে পরিবেশে বসবাস করতেছি, এটাই হচ্ছে ব্যবসায় পরিবেশ আর কি। মানে ব্যবসায় কেন্দ্রিক আমরা যে পরিবেশে বসবাস করতেছি এটা। তো ব্যবসায় পরিবেশ, ব্যবসায় পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো প্রভাব, তারপরে উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশের অনুকূল প্রতিকূল তা চিহ্নিত করে বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উন্নয়ন সমস্যা, এই যে এটা। এখান থেকে আমি যে ক নাম্বারের মধ্যে পড়লাম, ক নাম্বার কি থাকবে বললাম? ক নাম্বার থাকবে যে ব্যবসায় পরিবেশ আসলে জিনিসটা কি, তারপর হচ্ছে উপাদানগুলো কি কি। তোমার মনে করো এটা থাকবে খ নাম্বারে, যে ব্যবসায়ী পরিবেশের উপাদান কি কি বা উপাদান কোনগুলো। তারপর হচ্ছে যে উদ্দীপক থাকবে, ওই উদ্দীপক থেকে তোমার বলবে ওইটার সাথে মিল করে এটার প্রভাব সম্পর্কে লেখো বা এটার গুরুত্ব লেখো। আর ঘ নাম্বারে থাকবে এই যে এটা, ঘ নাম্বারে থাকবে এই দুইটা। ঘ নাম্বারে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সমস্যা চিহ্নিত করো, বা এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা ঠিক হবে কিনা, যথার্থ কিনা, এই টাইপের এই দুইটা থেকে থাকবে ঘ নাম্বারে। তো এই হচ্ছে মূলত দ্বিতীয় অধ্যায়। এটা ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ। এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। ওইটা মানে লোগো দিলে অল্প দিতে হবে, নাহলে একেবারে বাদ দিয়ে দিতে হবে, এছাড়া কোনো অপশন নেই। নাহলে আমরা আরো কম করে দিতাম ক্যাপাসিটি। দুটাই অপশন আছে ওখানে এডিটিং এর সময়। ভাইয়া একটু স্লো বলেন। বিধি তুমি বলে দাও আমি কার। এখানে একজন বলে ফাস্ট পড়ান, একজন বলে স্লো পড়ান, কি বলবো।
তো এখানে এই যে এটা হচ্ছে ক নাম্বারে থাকবে ব্যবসায় পরিবেশ কি জিনিসটা, এটা থাকবে খ নাম্বারে থাকবে যে এইটা উপাদানগুলো কি কি, গ নাম্বারে থাকবে এই 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 তিনটার মধ্যে একটা, এই দুটার মধ্যে একটা, এখানে ঘ নাম্বারে এটা। তাহলে বইয়ের মধ্যে তো তোমরা নিজে নিজে পড়ে নেবে। এই ক্লাস রেকর্ডেড থাকবে, প্লাস একটু পরে ইউটিউবে আপলোড করা হবে, তোমরা ওখান থেকে দেখে নেবে, সমস্যা নাই। ও আগে তো এটা করতে হবে। আচ্ছা বলো, দেশের শেয়ার বাজার কোন ধরনের